আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা এসএসসি ২৬ যারা আছেন তাদের জন্য বায়োলজির যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সিকিউর জন্য আপনাদের মোট ৭টা চ্যাপ্টার আছে পরীক্ষায়। এই ৭টা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলা সিকিউর জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মাত্রই এক হায়ার ম্যাথ পরীক্ষা দিয়ে আসলেন এবং বায়োলজির জন্য যখন প্রিপারেশন শুরু করবেন তখন আপনি আসলে সিকিউ যখন পড়া শুরু করবেন, তার আগে কোন, কোন টপিক গুলো আপনি যদি রিভিশন দিয়ে সিকিউ সলভটা শুরু করেন বা কোন, কোন টপিক গুলো খুব ভালোভাবে পড়ে সিকিউ সলভটা যদি শুরু করেন তাহলে আপনার সিকিউ পড়াটা অনেক বেশি স্মুথ হবে এবং সিকিউর ভিতরে যে কনসেপ্ট গুলো আসে বা যে কনসেপ্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ওই কনসেপ্ট গুলো আপনার সমস্যা হবে না বা সিকিউ সলভ করতে গেলে আপনার আবার মনে হবে না যে আচ্ছা এই টপিকটা মনে হয় আমার পড়া হয় নাই। তো আমরা সিকিউটা সলভ করার আগেই আমরা আগে দেখে নিব যে এই ৭টা অধ্যায় থেকে সিকিউর জন্য কোন, কোন টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক গুলোর বেসিকটা সবার আগে শিখবো আমরা। তারপরে আমরা ওই প্রত্যেকটা টপিকের শেষে আমরা দেখবো যে আবার ওই টপিক থেকে কোন, কোন স্টাইলে প্রশ্ন হয়। আপনি ওই টপিকটা পড়ার সময় কোন প্রশ্নের জন্য আসলে প্রস্তুতিটা নিবেন সে প্রশ্নগুলো আমরা দেখবো আস্তে, আস্তে ইনশাআল্লাহ। তো ওয়েলকাম টু আওয়ার আ another class biology all important topic for CQ। তো আমরা আস্তে, আস্তে ক্লাসের মধ্যে প্রবেশ করি। ওকে, তো শুরুতে আমরা প্রথম অধ্যায় আমাদের জীবন পাঠ। এই অধ্যায়টা অনেকেই স্কিপ করতে চান বাট এই অধ্যায় থেকে আসলেই পড়ার মতো অনেক কিছু আছে। যেমন আপনি যদি খেয়াল করেন অন্য বইয়ের বা প্রত্যেকটা বইয়েরই দেখা যায় যে প্রথম অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে না। মানে মোটামুটি একটু ধারণা বা এই চ্যাপ্টারটা নিয়ে ধারণা থাকে, সরি এই পুরো সাবজেক্টটা নিয়ে ধারণাটাই প্রথম চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়। বাট বায়োলজির ক্ষেত্রে বায়োলজি সম্পর্কে বা জীববিজ্ঞান সম্পর্কে প্রথম অধ্যায়ে তো ধারণা দেওয়া হয়েছেই, কিন্তু এই প্রথম অধ্যায়ে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে যেখান থেকে মাস্টলি আপনাদের সিকিউ আসবেই। এসকিউর ক্ষেত্রে আমরা আমাদের পেজে এসকিউর জন্য একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের পেজটা খেয়াল করলেই, আমাদের ফেসবুক পেজটা খেয়াল করলেই আপনারা পেয়ে যাবেন এসকিউ সাজেশনটা। আর বা এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করলেও আমরা এসকিউ সাজেশনটা দিয়ে দিব। আর আমরা চেষ্টা করব যে আপনাদের এই জীববিজ্ঞানের জন্য টপ 100 এমসিকিউ সেটা সলভ করে দেওয়ার জন্য। সেটাও আপনারা আমাদের ফেসবুক পেজ বা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। তো আমরা এই সৃজনশীলের জন্য প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আসলে কি কি টপিক ইম্পর্টেন্ট এবং ওই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে আমরা দেখা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখব যে জীববিজ্ঞানের শাখা। আমরা জানি যে আমাদের বইতে জীববিজ্ঞানের শাখা হচ্ছে ভৌত শাখা এবং ফলিত শাখা। এই ২টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? ওকে। তো এখানে একটা জিনিস বলা আছে, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জীববিজ্ঞানের শাখা নিয়ে। তার মানে এই অধ্যায় থেকে আপনি যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে চান তাহলে এই জীববিজ্ঞান শাখা এটা একটা ইম্পর্টেন্ট মানে টপিক হইতে পারে। তাহলে আমাদের জীববিজ্ঞানের কি কি শাখা আছে? ভৌত শাখা এবং ফলিত শাখা। ভৌত শাখার আন্ডারে অঙ্গসংস্থান, ট্যাক্সোনমি, শারীরবিদ্যা, ভ্রূণবিদ্যা, জেনেটিক্স। ফলিত শাখার মধ্যে অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, জিন প্রযুক্তি, বায়োইনফরমেটিক্স এগুলো আছে। আরো অনেকগুলো আছে, আপনি আপনার বই খুললে দেখতে পাবেন। আমি আবারও বলি, এই ক্লাসে আমরা কোনো সিকিউ সলভ করব না বা কোনো কনসেপচুয়াল ধারণাও দিব না। আমরা শুধুমাত্র দেখব যে আপনার এই এন্টায়ার টোটাল সাবজেক্ট থেকে কোন কোন টপিক গুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং আপনি সিকিউটা পড়া শুরু করার আগে এই ইম্পর্টেন্ট টপিক গুলোর বেসিক গুলো আপনাকে জানতে হবে। এখন আমরা অনেকে একটা ভুল করি, সেটা কি? সেটা হলো পরীক্ষার আগের রাতে বসে বসেও সিকিউ সলভ ক্লাস দেখি, এইটা দেখি সেটা দেখি। এগুলো করা যাবে না। কেন করা যাবে না? কারণ পরীক্ষার আগের রাতে বা তার আগে আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে, আপনার ব্রেনকে একটু চিন্তা করাইতে হবে, আপনার ব্রেনকে একটু ভাবাইতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি এই পরীক্ষার আগের রাতে বসে বা পরীক্ষার ১ দিন ২ দিন আগেও বসে যদি আপনি সিকিউ সলভ ক্লাস দেখেন, তার মানে যিনি পড়াচ্ছেন তিনি আসলে সিকিউটা সলভ করে দিচ্ছেন। আল্টিমেটলি আপনার ব্রেইন কোনো কাজই করবে না। পরীক্ষার হলে কিন্তু ব্রেইন আপনারটা কাজ করবে। সো আপনার ব্রেইন যদি আগেই কাজ করা না শিখে তাহলে পরীক্ষার হলে আসলে কাজ করবে না।
আর এখন আপনাকে যে সিকিউ সলভ করাই দিচ্ছে, তো সে আসলে পরীক্ষার হলে আপনাকে সিকিউটা সলভ করে দিবে না। তো আপনি আসলে জানেন যে কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, এবং আপনি দেখেন এই টপিক থেকে কি কি স্টাইলের প্রশ্ন আসে, এবং বই থেকে হোক, গাইড থেকে হোক, যেখান থেকে হোক, ওই প্রশ্নটা নিজে পড়েন। ইনশাল্লাহ আশা করি আপনি যদি পরীক্ষার আগে নিজের মাথাকে চিন্তা করায় ওই প্রশ্নের উত্তর বের করতে পারেন, পরীক্ষা হলে আপনার এই প্রশ্ন উত্তর করার জন্য খুব বেশি কষ্ট করা লাগবে না। ওকে, আমরা বেশি সময় দিব না, আমরা আগাই। তাহলে এই ভৌত শাখা এবং ফলিত শাখা থেকে কোন কোন স্টাইলের প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। যেমন বলতে পারে গ নাম্বার প্রশ্নে উদ্দীপকে কোন একটা নির্দিষ্ট ঘটনার কথা বলা থাকবে, যেমন নতুন জাতের শস্য উদ্বোধন বা কীটপতঙ্গ দমন। আপনাকে চিহ্নিত করে বলতে হবে এটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আপনাকে বলতে হবে যে এই ঘটনাটা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত, ভৌত শাখা নাকি ফলিত শাখা। স্পেসিফিক করে বলতে পারে ভৌত শাখার কি অঙ্গ সংস্থান, নাকি ট্যাক্সোনমি, নাকি শারীরবিদ্যা, নাকি ভ্রূণবিদ্যা, নাকি জেনেটিক্স, কোন শাখার অন্তর্ভুক্ত এবং কেন এই শাখার অন্তর্ভুক্ত, এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, ভালো কথা। এই ক্লাসের পিডিএফটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে ইনশাআল্লাহ কালেক্ট করতে পারবেন। ঘ নাম্বারে আসতে পারে যে কি ভৌত এবং ফলিত শাখার মধ্যে গুরুত্ব তুলনা আলোচনা করে। এই তুলনা মানে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তুলনা মানে কি ভাইয়া? তুলনা মানে হলো পার্থক্য। তার মানে ভৌত শাখা এবং ফলিত শাখার পার্থক্য আসতে পারে। ঠিক আছে, ওকে। দেন দ্বিতীয় টপিক হচ্ছে, আমরা জানি যে আমাদের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে, মোট 5টা রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই 5টা রাজ্য, এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখবেন, এই রাজ্যের বৈশিষ্ট্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য, এই 5টা রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বৈশিষ্ট্য প্লাস এই 5টা রাজ্যের উদাহরণ কি। এখন ভাই কেন উদাহরণটা ইম্পর্টেন্ট? এই উদাহরণটা সিকিউর উদ্দীপকে দিয়ে দেয়। ঠিক আছে, সিকিউর উদ্দীপকে আপনাকে উদাহরণ দিয়ে দিবে, এই উদাহরণটা দেখে আপনাকে ওই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখতে হবে, এবং আপনাকে এই উদাহরণ দেখে বুঝতে হবে এটা আসলে কোন রাজ্যের কথা বলা হচ্ছে। যেমন দেখেন, আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ টপিক গুলো কি কি, আমরা জানি এখানে 5টা আছে: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। এই 5টা রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বইতে। ঠিক আছে, ওকে। গ নম্বর প্রশ্নে আসতে পারে উদ্দীপকে কোন জীবের ছবি দিয়ে বলা হয় এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে আপনাকে হয়তো একটা ব্যাকটেরিয়ার ছবি দিবে, একটা মাশরুমের ছবি দিবে, একটা অ্যামিবার ছবি দিবে, উদ্দীপকে দিতে পারে। ধরুন উদ্দীপকে একটা ব্যাকটেরিয়ার ছবি দিল, দিয়ে নিচে লিখে রাখলো এ। আপনাকে গ নাম্বারে প্রশ্ন করা হবে যে এই উদ্দীপকে এ নাম্বার ছবিটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং ওই রাজ্যের বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করো। তার মানে আপনাকে সবার আগে দেখেন, আমি এখানে বলছি কিন্তু যে উদ্দীপকে উদ্দীপকে একটা উদাহরণ দিবে, সেই উদাহরণ দেখে আপনাকে ওই রাজ্যটা চিনতে হবে এবং ওই রাজ্যের বৈশিষ্ট্যটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আমরা একটু পরেই এখন আমরা 5টা রাজ্যেরই উদাহরণ কি কি হইতে পারে ওগুলো লিখে দিব, সেই উদাহরণগুলো মনে রাখলে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। দুটি ভিন্ন রাজ্যের জীবের মধ্যে তুলনা। দুটি ভিন্ন রাজ্যের, যেমন আপনাকে এই যে বললাম উদ্দীপকে ব্যাকটেরিয়া দিয়ে দিতে পারে, আবার বি নাম্বারে আইসা অ্যামিবা দিতে পারে। তো গ নাম্বারে চাইবে যে এ যেই ছবিটা আছে এই ছবিটার কোন রাজ্যের এবং তাদের বৈশিষ্ট্য কি। ঘতে আইসা বলবে এ এবং বি এর মধ্যে কোনটি উন্নত, আর দুইটার মধ্যে পার্থক্য দাও। ঠিক আছে, এরকম করে প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে আমরা এখন মেইনলি দেখি যে আসলে আমাদের যে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্যের উদাহরণগুলো কি কি হইতে পারে। প্রথমত হইলো যে নীলাভ সবুজ শৈবাল যদি থাকে, আর অথবা যদি ব্যাকটেরিয়া থাকে, তাহলে কি কি উদ্দীপকে যদি নীলাভ সবুজ শৈবাল অথবা ব্যাকটেরিয়া থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বা বুঝে নিবেন যেটা মনেরা রাজ্যের কথা বলা হচ্ছে। কি রাজ্যের কথা বলা হচ্ছে ভাইয়া? মনেরা রাজ্যের কথা। ওকে, 2 নাম্বারে যদি অ্যামিবার কথা বেশি, আমাদের উদ্দীপক গুলা যদি খেয়াল করেন, আমাদের বোর্ড প্রশ্নগুলো যদি আপনি সলভ করেন, তাহলে বেশিরভাগ দেখতে পাবেন যে সরি অ্যামিবা হবে এখানে। ঠিক আছে, অ্যামিবার চিত্রটা দেয়, এদিক থেকে ব্যাকটেরিয়ার চিত্রটা দেয় বেশি, আর অ্যামিবার চিত্রটাও দেয়। অ্যামিবা প্যারামেসিয়াম থাকতে পারে,
অথবা শৈবাল থাকতে পারে। এখানে শৈবালের ক্ষেত্রে এককোষী ও বহুকোষী শৈবালটা থাকতে পারে। তাহলে কি এককোষী ও বহুকোষী শৈবাল থাকতে পারে। এগুলো যদি থাকে তখন আপনি বুঝে নেবেন যে এটা প্রোটিস্টা রাজ্যের কথা বলা হচ্ছে। ওকে, থার্ড আমরা দেখব যদি ইস্ট থাকে অথবা পেনিসিলিয়াম থাকে। পেনিসিলিয়াম এগুলো যদি থাকে তখন আপনাকে অথবা এখানে সরি এখানে আরেকটা আছে মাশরুম। মাশরুমটা বেশি থাকে আমাদের উদ্দীপকে। মাশরুমটা আমাদের উদ্দীপকে মাশরুমটা বেশি থাকে। এগুলো হয়তো আপনাকে লিখে দিতে পারে, মাশরুমের ছবি দিতে পারে। তো মাশরুমটা একটু ভালোভাবে পড়বেন, মানে মনে রাখবেন যে মাশরুম যদি দেয় তাহলে এটা আসলে ফানজাই রাজ্যের কথা বলা হচ্ছে। ওকে, 4 নম্বরে যদি যে কোনো উন্নত সবুজ উদ্ভিদের কথা বলে তাহলে উন্নত সবুজ উদ্ভিদ যদি যে কোনো উন্নত সবুজ উদ্ভিদের কথা বলে তখন আপনাকে বুঝে নিতে হবে এটা প্লান্টের কথা বলা হচ্ছে, প্লান্টি রাজ্যটার কথা বলা হচ্ছে এবং ওই প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য আপনাকে বর্ণনা করতে হবে। ওকে, লাস্টলি যদি প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, যদি প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর কথা বলে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে অ্যানিমিলিয়ার কথা বলা হচ্ছে। তাহলে ভাইয়া কি কি পড়তে হবে আপনাকে? এই টপিকগুলোর মধ্যে থেকে যদি নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া দেয় আপনাকে বুঝিয়ে দিতে হবে এটা মনেরা। যদি অ্যামিবা প্যারামেসিয়াম শৈবাল দেয় প্রোটিস্টা, ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এগুলো থেকে ফানজাই, সবুজ উন্নত সবুজ উদ্ভিদ যে কোনো উদ্ভিদের একটা ছবি দিয়ে দিল আপনাকে, কাঁঠাল গাছের ছবি দিল, আম গাছের ছবি দিল, যাই দিল বুঝতে হবে এটা প্লান্টি রাজ্যের কথা বলা হচ্ছে। মেরু মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী কোনো প্রাণী দিলেই অ্যানিমিলিয়া হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু উদ্দীপকে বেশি বেশি কিসের ছবি দেওয়া থাকে? উদ্দীপকে এই ব্যাকটেরিয়ার ছবি দেওয়া থাকে, তারপর হচ্ছে মাশরুমের ছবি দেওয়া থাকে। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন আপনারা, ঠিক আছে। ওকে, তাহলে এই গেল আমাদের দ্বিতীয় টপিক। 3 নম্বর টপিক হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিপদ নামকরণের পদ্ধতির মধ্যে প্রথমে ল্যাটিন ভাষার কথা বলা হয়েছিল, তারপর নামকরণের 2টা অংশ থাকে, ইটালিক হরফ কিভাবে মানে ইউজ করতে হবে, বা তুমি যদি হাতে লেখো তাহলে নিচে দাগ দিতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। ওকে, তারপরে একদম শেষের দিকে বইয়ের শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ এবং নেটেস্ট হায়ারার্কি। নেটেস্ট হায়ারার্কি মানে হচ্ছে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে, এই যে সিরিয়ালে যে ধাপগুলোকে বর্ণনা করা হয়েছে, এই সিরিয়ালে যে ধাপগুলোকে বর্ণনা করা হয়েছে এটাকে নেটেস্ট হায়ারার্কি বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে, মানে এই যে 4টা টপিক আমরা বললাম, এই 4টা টপিক থেকে খুব বেশি প্রশ্ন আসে। ওকে, তার মানে আপনি যখন এই চ্যাপ্টারটা এই যে আহ, প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা যখন আপনি পড়বেন পরীক্ষার জন্য সিকিউর জন্য, মানে মেইনলি, তখন এই 4টা জিনিস আপনি কখনোই মিস করবেন না। ওকে, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট করে পরামর্শ, সেটা হচ্ছে মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্যের পার্থক্য এবং হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি এবং জেনেটিক্স এই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে পড়বেন, কারণ সৃজনশীলের ক এবং খতে এই সংজ্ঞাগুলো খুব বেশি আসে।
এই পার্থক্যটা একটু পড়লেন, আসতে পারে মনোরে এবং প্রতিষ্ঠার পার্থক্যটা। ওকে, ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার শেষ, আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো এখন। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু থেকে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমরা দেখবো এখন। ঠিক আছে, এখানে প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান যে অঙ্গাণু সমূহ আছে, এই অঙ্গাণু সমূহ থেকে ভাই অনেক প্রশ্ন আসে। কি কি অঙ্গাণু সমূহ গুরুত্বপূর্ণ? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয়, প্লাস্টিড, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট থেকে বেশি প্রশ্ন আসে ভাই, সিকিউটি, রাইবোজোম এবং গোলজি বস্তু। এই চারটা আপনার যেই অঙ্গাণু আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে লাইসোজোমও পড়তে পারেন। এটাও ইম্পর্টেন্ট, কারণ এটা কোষের ভিতরে যদি কোনো জীবাণু আক্রমণ করে তখন ওই জীবাণুকে মেরে ফেলার দায়িত্ব এই লাইসোজোমের। ঠিক আছে, ওকে। এই পাঁচটা অঙ্গাণু সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন কি কি হইতে পারে? উদ্দীপকে একটা আপনার অঙ্গাণু চিত্র এঁকে দিবে, ঠিক আছে, হইতে পারে মাইটোকন্ড্রিয়া, হইতে পারে ক্লোরোপ্লাস্ট। এটার গঠনটা বর্ণনা করতে হবে ভাই। মানে এই চ্যাপ্টারে আপনার পিকচার মাস্ট, মাস্ট মানে মাস্ট। মানে আপনার কাছে যদি এই চ্যাপ্টার থেকে পিকচার নাও জানতে চাওয়া হয় তাও আপনি পিকচার দিয়ে আসবেন। মানে এমন বিষয়টা হলো এমন, যদি আপনার কাছে পিকচার নাও জানতে চাওয়া হয় তাও আপনি পিকচার দিয়ে আসবেন। যেমন ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কিছু একটা বর্ণনা করতে বলা হয়েছে, আপনি ছবি সহ বর্ণনা করবেন। ঠিক আছে, কারণ ছবি সহ বর্ণনা করলে জিনিসটাকে আর একটু জোস লাগে, আর হচ্ছে স্যারেরাও এগুলোতে খুব বেশি নাম্বার দেয়। ওকে, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন, যে অঙ্গাণুটির অনুপস্থিতিতে উদ্ভিদের অস্তিত্ব, মানে মানে উদ্দীপকে যে কোনো একটা কিছু দিয়ে দিল, হইতে পারে সেটা মাইটোকন্ড্রিয়া দিতে পারে, ঠিক আছে, কিংবা প্লাস্টিড দিয়ে দিল ছবি। এই অঙ্গাণু যদি না থাকে তাহলে জীবের জীবন হুমকির মুখে, কি কি ক্ষতি হইতে পারে এগুলো আসতে পারে। যেমন ধরেন মাইটোকন্ড্রিয়া যদি না থাকে তাহলে কি শ্বসন কাজটা হবে? মাইটোকন্ড্রিয়া না থাকলে শ্বসন হবে না। আরে শ্বসন যদি না হয় তাহলে আপনি তো প্রয়োজনীয় শক্তি বা এটিপি পাবেন না। সো জীবের, উদ্ভিদ, এই শ্বসন প্রাণীর ক্ষেত্রে হয়, তো প্রাণীর জীবন আসলে হুমকির মুখে। আর প্লাস্টিক যদি দিয়ে দেয়, প্লাস্টিক যদি না থাকে তখন, প্লাস্টিক আমরা জানি এটা উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো প্লাস্টিক যদি না থাকে তাহলে উদ্ভিদের জীবন আসলে কি কি অস্তিত্বের হুমকির মুখে পড়তে পারে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। যেমন কি প্লাস্টিক যদি না থাকে তাহলে খাদ্য উৎপন্ন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, খাদ্য উৎপন্ন হবে না। তারপর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হবে। কিভাবে ভাইয়া? যেমন ধরেন এই যে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট চিন্তা করেন, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষণ হয়। তো সালোক সংশ্লেষণে আমরা জানি কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। এখন ধরেন প্লাস্টিক নাই উদ্ভিদের, তাহলে কি আর অক্সিজেন উৎপন্ন হবে? তার মানে এই বায়ুমণ্ডল থেকে আস্তে আস্তে অক্সিজেন বিলুপ্ত হয়ে যাওয়া শুরু করবে। এবং আমরা প্রাণীরা তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছি। সো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা ইমব্যালেন্স তৈরি হবে। ঠিক আছে, তো এটা উদ্ভিদ এবং প্রাণীর দুইজনের ক্ষেত্রে একটা লাইফ থ্রেটিং একটা বিষয়। ঠিক আছে, তো এটা আর যদি আসে সুন্দর করে বর্ণনা করে দিবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিস্যু। টিস্যু থেকে সরল টিস্যু এবং জটিল টিস্যু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন সরল টিস্যু তিনটা টিস্যু আছে আমরা জানি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই তিনজনের ভাই বৈশিষ্ট্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে উদ্দীপকে আপনাকে হয় প্যারেনকাইমার ছবি দিবে, নাইলে কোলেনকাইমার ছবি দিবে, নাইলে স্ক্লেরেনকাইমার ছবি দিবে। আপনাকে ছবি দেখেই বুঝতে হবে এটা কোনটা, এবং এটার বৈশিষ্ট্য আপনাকে ব্যাখ্যা করতে হবে। অথবা জাইলেম, ফ্লোয়েম, এই দুইটা টিস্যু, এই দুইটা টিস্যুর মেইনলি কি কি দরকার? এই দুইটা টিস্যুর ভিতরে যে কোষগুলো আছে, যেমন কি জাইলেমের আছে হলো আপনার ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার হচ্ছে ফ্লোয়েমের কি কি আছে? সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এগুলার বৈশিষ্ট্য খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপরে প্রশ্ন কিভাবে আসতে পারে এটা আমরা এতক্ষণ দেখলাম, যে এগুলোর কাজ, এগুলোর গঠন বর্ণনা করতে পারে। আর ঘ নাম্বারের জন্য আসতে পারে যে উদ্ভিদের পানি এবং খনিজ লবণ পরিবহনে জাইলেম টিস্যুর ভূমিকা, অথবা খাদ্য পরিবহনে ফ্লোয়েমের ভূমিকা। তার মানে এখানে আমরা বুঝলাম যে আসলে জাইলেম
পানি পরিবহন করে, আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। মনে রাখবেন কিভাবে, জাইলেমের শুরুতে পানিকে আমরা জল বলতে পারি, সো জল, জাইলেমে জল, ফ্লোয়েম, ফ্লোয়েমের শুরুতে আর ফুড দিয়ে মনে রাখতে পারি যে খাদ্য বা খাবার। এই যে ফ্লোয়েম মানে খাদ্য পরিবহন করে, আর জাইলেম পানি পরিবহন করে। এই দুইটা মিলে হয় জটিল টিস্যু। আর এই জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। ওকে, এরপর আসি আমরা প্রাণী টিস্যু কি আসতে পারে। প্রাণী টিস্যু থেকে, প্রাণী টিস্যু থেকে আমরা জানি যে আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, এবং আরেকটা কি, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। কোথায় স্নায়ু টিস্যু? আবরণী, যোজক, পেশি এবং স্নায়ু। আমরা জানি যে মোট 4 ধরনের টিস্যু আছে, আমাদের বইতে আলোচনা করা হয়েছে। প্রথম কথা হলো আবরণী টিস্যু, দ্বিতীয়তে হচ্ছে যোজক টিস্যু, যেটাকে আমরা কানেকটিভ টিস্যু বলি, তৃতীয়ত হচ্ছে পেশি টিস্যু, সরি, পেশি টিস্যু, অ্যান্ড দ্য লাস্ট স্নায়ু টিস্যু। এই 4টা টিস্যু নিয়ে আমাদের এই বইতে আলোচনা করা হয়েছে। এই 4টা টিস্যু মানে সমান তালে গুরুত্বপূর্ণ। স্নায়ু টিস্যু থেকে আমাদের যে নিউরন আছে, এই নিউরনের ছবিটা ইম্পর্টেন্ট, এই নিউরনের ছবিটা ইম্পর্টেন্ট। পেশি টিস্যু থেকে 3টা পেশির পার্থক্য, আমাদের যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি, এটার পার্থক্য ইম্পর্টেন্ট। যোজক টিস্যু থেকে আপনার রক্তর বিভিন্ন জিনিস আসতে পারে, আবার আপনার স্কেলেটন বা অস্থির বিভিন্ন জিনিস আসতে পারে। আবরণী টিস্যু থেকে তো আমাদের ত্বকের কোন আবরণীটা, মানে আমাদের আবরণী টিস্যুটা, কোন আবরণী টিস্যু কোন জিনিসটা আবরণ দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এই যে এখানে স্নায়ু টিস্যুটা আলাদা করে আসছে কারণ এখানে নিউরনের গঠনটা খুবই ইম্পর্টেন্ট। কি কি নিয়ে গঠিত হয়? কোষ দেহ, ডেনড্রাইট এবং একজন, এই 3টা জিনিস নিয়ে আমার নিউরনটা গঠিত হয়। আসতে পারে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো, এটা 100% ইম্পর্টেন্ট, এই চিত্রটা লাগবেই। ওকে, তারপরে উদ্দীপনা পরিবহনে নিউরনের ভূমিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের জন্য কি কি টিপস আমরা ফলো করব? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের চিত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রায় আসতে দেখা যায় এই চিত্রগুলা। জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য ভাই খুবই ইম্পর্টেন্ট। এবং 3 ধরনের পেশি টিস্যু পার্থক্য, আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের 3 ধরনের পেশি টিস্যু আছে। কি কি? সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই 3 ধরনের পেশি টিস্যুর পার্থক্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর ক এবং খ নম্বরের জন্য প্রোক্যারিওটিক মানে কি, ইউক্যারিওটিক মানে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য যেটা, ঠিক আছে? তার মানে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা আপনাকে দেখতে হবে, এবং কোষ প্রাচীরের গঠনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু দেখে যাবেন ক এবং খ এর জন্য। তাহলে আমরা আমাদের আরো একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম। মানে হচ্ছে আমরা জাস্ট দেখতেছি যে কোন কোন টপিক গুলা গুরুত্বপূর্ণ, আর কোন ওই টপিক থেকে কোন কোন স্টাইলে প্রশ্ন আসে। এই ভিডিওটা মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, সবাই পুরোটা শেষ পর্যন্ত দেখবে। এবং পিডিএফটা যখন দিয়ে দিব, পিডিএফটা দেখে আগে এই বেসিক গুলা ভাই, দরকার হয় পুরো 1 রাত ধরে এই বেসিক গুলো আগে পড়েন। সিকিউ সলভ করবেন, খালি প্রশ্ন দেখবেন আর পৃষ্ঠা উল্টাবেন, মানে সব পারেন আপনি, কারণ এই বেসিক গুলা থেকেই প্রশ্নগুলা হয়, এবং এই বেসিক গুলাই ওই প্রশ্নের উত্তর, ঠিক আছে? সো কি কি টপিক গুলো আপনাদের পড়তে হবে, কোন কোন টপিক গুলো আসলে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে সবগুলো কভার করবো। ওকে, থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে আমরা জানি যে মেইনলি এখানে মাইটোসিস এবং মিউসিস, দুইটা জিনিস ইম্পর্টেন্ট। মাইটোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভাই, প্রত্যেকটা ধাপ, মাইটোসিসের 5টা ধাপ আছে, 5টা ধাপে সবগুলা কি কি চিত্র লাগবে, ধাপের চিত্র লাগবে, আর ওই ধাপে কি কি ঘটনা ঘটে, ঘটনা বা বৈশিষ্ট্য যাই বলেন, ঠিক আছে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কোনো জিনিস বলতে পারে আপনাকে, যে কোনো একটা ধাপ উদ্দীপকের ছবি এঁকে দিবে, দেওয়ার পর ওই ধাপটার বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হইতে পারে। কিংবা যেমন আমরা জানি এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হইলো
মাইটোসিস এই কোষ বিভাজনটা আমাদের দেহ কোষে ঘটে, আর মিওসিস কোষ বিভাজনটা জনন কোষে ঘটে। এটা আমরা সবাই জানি। তাহলে ধরেন উদ্দীপক একটা মানে উদ্দীপক দিল যেটা এমন 2n থেকে 2n আরেকটা 2n, এরকম একটা উদ্দীপক দিল। দেওয়ার পরে এটা আপনাকে এই উদ্দীপকটা দেখেই বুঝতে হবে এটা আসলে মাইটোসিসের কথা বলা হচ্ছে, এবং আপনাকে এই উদ্দীপকটা দিয়ে উদ্দীপকটা মার্ক করবে এ দিয়ে, বলবে এ চিত্রটি দেহ গঠনের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে ব্যাখ্যা করবে। তখন আপনাকে আগে বলতে হবে উদ্দীপকটা আসলে মাইটোসিস, এবং মাইটোসিসটা যেহেতু দেহকোষে ঘটে তার মানে এটা উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই দেহ গঠন করে, এজন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুন্দর করে বর্ণনা করতে হবে। ওকে, এন্ড দেন মিউসিস। মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। ভাই কি বলা হয়? মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবং কোথায় ঘটে আমরা একটু আগে দেখছি, এটা জনন কোষে ঘটে। ঠিক আছে, ওকে। মিউসিসের বৈশিষ্ট্য লাগবে, এবং এই যে বংশগতি রক্ষায় বা প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টিতে মিউসিসের ভূমিকা মাস্ট লাগবে, কারণ মিউসিসের মাধ্যমেই প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টি হয়। 3 নাম্বার টপিকে তিন নাম্বারে কি কি ইম্পর্টেন্ট, মাইটোসিস ও মিউসিসের পার্থক্য আসতেই পারে, বিশেষ করে এটা গতে কিংবা ক্ষতে আসে। মিউসিস এবং মাইটোসিসের পার্থক্য আসতে পারে। সবশেষ ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হলো প্রস্তুতি, কোষ বিভাজনটা হবে ঠিক তার আগেই যেই ফেজটা চলে এটাকে বলে প্রস্তুতিমূলক পর্যায়, যাকে ইন্টারফেজ বলা হয়। তো ইন্টারফেজের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ ইন্টারফেজে আপনার ডিএনএ ডাবল হয় বা যত রকমের প্রস্তুতি দরকার হয় সবকিছু ইন্টারফেজেই হয়। সো ইন্টারফেজেরও প্রয়োজনীয়তা আছে, এটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। পরীক্ষার জন্য কি কি টিপস আমরা মনে রাখবো? মাইটোসিসের মেটাফেজ এবং অ্যানাফেজ অবশ্যই শিখবেন, কারণ এই দুইটাই ইম্পর্টেন্ট, মানে বেশি বেশি আসতে পারে মেটাফেজ এবং অ্যানাফেজ। আবার একটা জিনিস মনে রাখবেন, এই অ্যানাফেজকে গতি পর্যায়ে বলা হয়। কি পর্যায়ে ভাইয়া? গতি পর্যায়ে। এটা আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তাইলে এই অ্যানাফেজটাকে গতি পর্যায়ে বলা হয়। ক্যান্সার ও টিউমার সৃষ্টি, যদি মাইটোসিসটা অনিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে ক্যান্সার ও টিউমার সৃষ্টি হইতে পারে। কখর ক্ষেত্রে সাইটোকাইনেসিস কাকে বলে, ক্যারিওকাইনেসিস কাকে বলে, ইন্টারফেস কাকে বলে, এইসব বিষয়গুলো ইম্পর্টেন্ট, মনে রাখ মানে মনে রাখবেন এইসব বিষয়গুলো। ঠিক আছে, ওকে। আমরা আমাদের চতুর্থ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে চলে আসছি। তো এই চ্যাপ্টারে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে, মানে কি কি টপিক গুলা ইম্পর্টেন্ট আপনাদের সিকিউর জন্য। প্রথমেই হচ্ছে সালোক সংশ্লেষণ। মানে এই চ্যাপ্টারে তো মেইনলি দুইটা ফেজ, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। তো এই যে প্রথম সালোক সংশ্লেষণ, এখান থেকে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্ন কিভাবে আসতে পারে? উদ্দীপকে সালোক সংশ্লেষণের একটি পর্যায় দেওয়া থাকতে পারে, উদ্দীপকে সালোক সংশ্লেষণের যে কোনো একটা পর্যায় দিয়ে দিবে, দিয়ে বলতে হবে এটি উদ্ভিদের কোথায় ঘটে এবং কিভাবে সম্পন্ন, মানে পুরো প্রসেসটা আপনাকে বর্ণনা করতে হবে। সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেলে প্রাণী জগৎ বিলুপ্ত হবে, এই জাতীয় জিনিস আপনার পরীক্ষায় কি আসতে পারে। অথবা সালোক সংশ্লেষণের প্রভাবক গুলা যে আছে, আলো, তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আমাদের হচ্ছে কোনো কারণে ভিডিওতে সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হয়েছিল, তো আমরা কন্টিনিউ করতে পারি নাই, বা আমাদের যে ভিডিওটা রেকর্ড হয়েছিল ওইটা সাউন্ড আসে নাই। তো আমরা এখন এখান থেকে আবার একটু কন্টিনিউ করব। তো এখানে শ্বসন শ্বসন যেই টপিকটা আছে, এই শ্বসন থেকে আপনাকে সবাত শ্বসন, অবাত শ্বসন দুইটাই তো অবশ্যই পড়তে হবে। এখানে সবাত শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং অবাত শ্বসনটা, এই দুইটাকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন সবাত শ্বসনের কোন একটা ধাপ হইতে পারে গ্লাইকোলাইসিস কিংবা ক্রেবস চক্রকে আপনাকে ব্যাখ্যা করতে বলা হইতে পারে। ঠিক আছে,
বলতে পারে যে গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করো বা ক্রেবস চক্র ব্যাখ্যা করো। আবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাত শ্বসনে যে এটিপি উৎপন্ন হয়, সবাত শ্বসনে কিন্তু প্রত্যেকটা ধাপে এটিপি উৎপন্ন হয়। কোন ধাপে কত এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে, কোন ধাপে কত এটিপি, এটা আপনাকে হইতে পারে পুরো প্রসেসটা, মানে শ্বসনের পুরো প্রসেসটার এটিপি কোন ধাপে কত হয় এরকম করে টোটাল যে 38 এটিপি উৎপন্ন হয় এটা হচ্ছে আপনাকে হিসাব করে দিতে হবে, বা কোন ধাপে কত হয়, যেমন আপনাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারে যে ক্রেবস চক্রে কত এটিপি উৎপন্ন হয়, এটা বের করতে বলতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের শক্তির উপর তুলনা, তুলনা মানে হচ্ছে এখানে পার্থক্য। তার মানে সবাত শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয় নাকি অবাত শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয় সেটা আসতে পারে, কিংবা সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য এটা আসতে পারে। ঠিক আছে, 3-4টা পয়েন্ট লিখে দিলে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এই চ্যাপ্টারটা যেটার উপর বেস করে দাঁড়ানো এটিপি বা শক্তি মুদ্রা। এখানে প্রশ্ন আসতে পারে যে এটিপি কে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, ব্যাখ্যা করো। এটা ঘতে না আসে, খতে আসার পসিবিলিটি একটু বেশি, খতে কিংবা আপনাদের ওই যে আসে না এসকিউ, এসকিউতে আসতে পারে। ঠিক আছে, তো এসকিউর কিন্তু আমাদের ইউটিউবে এসকিউর জন্য, সরি ইউটিউবে না, ফেসবুকে এসকিউর জন্য টপ 100 এসকিউর একটা পিডিএফ দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টেও যদি এসকিউ লিখে কমেন্ট করেন তাহলে আমরা আপনাদের ইনবক্সে এসকিউর যে পিডিএফ ফাইলটা, টপ 100 এসকিউর পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো। আমাদের কেমিস্ট্রির টপ 100 এসকিউ ফাইল থেকে সরাসরি 4টা বা 5টার মতো কমন চলে আসছিল। ওকে, তারপরে সালোক সংশ্লেষণ ও শ্বসনের তুলনা, এটা একটা আসতে পারে, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, এটা আসতে পারে। ওকে, পরীক্ষার জন্য কি কি টিপস ফলো করবেন আমি আবারও বলি, যারা এই পিডিএফটা চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যদি পিডিএফটা চান তাহলে আপনাকে এই ভিডিওর কমেন্টে আমি পিডিএফ এর যে ড্রাইভ লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনি পিডিএফটা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। পরীক্ষার জন্য কি টিপস, সবাদ শ্বসনের যে চারটা, আমি আরো আগে বলে ফেলছি কথাটা, সবাদ শ্বসনের যে বইয়ের চারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এটিপি হিসাবের জন্য, বা আপনাকে সিকিউতে সরাসরি ওই চারটা দিতে পারে, শ্বসনের যেই চারটা আছে এটাকে ব্যাখ্যা করতে বলতে পারে। যেমন বলতে পারে যে শ্বসনের পুরো প্রসেসটা, পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, তখন আপনাকে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এইভাবে পুরো জিনিসটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওকে। C3 C4 উদ্ভিদ খুবই খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে যে এদের মধ্যে পার্থক্য কি, C3 C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য কি এবং কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি। ওকে, তারপর গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসটা কিন্তু সবাত শ্বসন অবাত শ্বসন দুইটা পার্টেই আছে। সো এটা নিয়ে ক বা খতে প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে আমাদের অধ্যায় যেটা সেটা হচ্ছে জীবের প্রজনন। জীবের প্রজননের শুরুতেই আমাদের উদ্ভিদের প্রজননের আমরা জানি যে প্রধান অঙ্গ হচ্ছে ফুল। তার মানে ফুল থেকে ভালো পরিমাণের প্রশ্ন আসে। যেমন আমরা জানি যে একটা আদর্শ ফুলের 5টা স্তবক, এই 5টা স্তবকের উপরে ভিত্তি করে প্রশ্নগুলো আসতে দেখা যায়। ঠিক আছে, যেমন কি একটি আদর্শ ফুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলতে পারে আপনাকে। ঠিক আছে, অথবা নির্দিষ্ট যে কোনো একটা স্তবকের, হইতে পারে পুষ্পাক্ষ, হইতে পারে বৃতি, দলমন্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, যে কোনো একটার ব্যাখ্যা আপনার কাছে জানতে চাইতে পারে। ওকে, তারপরে ফুলের মানে ঘ নাম্বারের ক্ষেত্রে দেখা যায় একটু বিশ্লেষণমূলক আসে, সরাসরি বই থেকে আপনি অ্যান্সার দিতে পারবেন না, এখানে একটু আপনাকে নিজেকে ভেবে একটু অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে কি প্রশ্ন হইতে পারে, ফুলের সবকটি স্তবকই প্রজননের জন্য সরাসরি প্রয়োজনীয় নয়, মানে প্রজননের জন্য সব কয়টা সরাসরি কানেক্টেড না, হইতে পারে কিছু কি অত্যাবশ্যকীয় ডিরেক্ট কানেক্টেড, আবার কিছু আছে কি প্যাসিভলি কানেক্টেড, মানে সাহায্যকারী স্তবক। ঠিক আছে, তো এগুলো আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে। পরাগায়ন, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরাগায়ন।
পরাগায়ন থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেমন উদ্দীপকের ফুলটিতে পরাগায়নের মাধ্যম কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। যেমন কি আমরা জানি পরাগায়নের মাধ্যমগুলো কি কি, পতঙ্গ, বায়ু, পানি, প্রাণী। এখানে আপনাকে মনে রাখতে হবে পতঙ্গের জন্য কিছু আহ ইয়ে আছে, ফুল আছে, যে ফুলগুলা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়। কিছু ফুল আছে যেগুলো বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়, কিছু ফুল আছে যেগুলো পানির মাধ্যমে পরাগায়ন হয়, কিছু ফুল আছে যেগুলো প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়। এখন যে ফুলগুলা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়, ওই রকম ফুল আপনাকে উদ্দীপকে দিয়ে দিল, দেওয়ার পর বলল যে উদ্দীপকের ফুলটা কোন মাধ্যমে পরাগায়ন হয় ব্যাখ্যা করো। তখন আপনাকে বলতে হবে উদ্দীপকের ফুলটা পতঙ্গ মাধ্যমে পরাগায়ন হয়, এবং পুরো এন্টার প্রসেসটা আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে। ওকে, স্বপরাগায়ন ও পরপরাগায়নের সুবিধা অসুবিধা আসতে পারে, অথবা পার্থক্য আসতে পারে, যে স্বপরাগায়ন আর পরপরাগায়নের পার্থক্য কি। এন্ড দেন পুংস্তবক এবং পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, যে দুইটা টপিক আছে আপনাদের, এই দুটো টপিক থেকে স্ত্রী গ্যামেটোফাইটের গঠনটা আসতে পারে চিত্র সহ। আপনাদের বইতে যে দেওয়া আছে স্ত্রী গ্যামেটোফাইটের গঠনটা, বা পুং গ্যামেটোফাইটের গঠন আসতে পারে, বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা ব্যাখ্যা করতে বলতে পারে, বা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর নিষেকের পর ডিম্বক ও গর্ভাশয়ের পরিবর্তন, মানে ডিম্বক কিসে পরিণত হয় আর গর্ভাশয় কিসে পরিণত হয়। মেইনলি ডিম্বক বীজে পরিণত হয় আর গর্ভাশয় ফলে পরিণত হয়। কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখবেন, এই যে ডিম্বক বীজে পরিণত হয়, এটা মনে রাখবেন কি দিয়ে, ডিব্বা দিয়ে। কি, ডিব্বা। তার মানে ডিম্বক বীজে পরিণত হয়, আর এই গর্ভাশয় ফলে কিভাবে মনে রাখবেন, গফ, গর্ভাশয় ফলে পরিণত হয়। মানুষের প্রজনন ও ভ্রূণের বিকাশ, এটা একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারেন, তবে প্রশ্ন আসবে না যে এটা বলা যাচ্ছে না, এটাও গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, কিভাবে প্রশ্ন আসে, ভ্রূণের পুষ্টি ও বজ্র নিষ্কাশনে অমরার ভূমিকা। ভাই, যখন মানব ভ্রূণ মানুষের মানে মায়েদের পেটে থাকে, তখন এই অমরার মাধ্যমে বাচ্চার সকল পুষ্টি সবকিছু মার থেকে আদান প্রদান হয়, এবং বাচ্চার যত বজ্র নিষ্কাশন পুরোটাই এই অমরার মাধ্যমে মায়ের সাথে কানেক্টেড থাকে। তো এটার ভূমিকা আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে মানব প্রজননে হরমোনের গুরুত্ব, এই যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলোর গুরুত্ব অপরিসীম, এবং প্রজনন সংক্রান্ত রোগ যেমন এইডস নিয়ে সচেতনমূলক প্রশ্ন আসতে পারে। পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখবেন, একটা আদর্শ ফুল, এটার গঠনটা, ভ্রূণথলির গঠনটা, পরাগরেণুর অঙ্কুরোদ্গম, এগুলো খুব ভালো করে চিত্রগুলা, মোস্ট ইম্পর্টেন্ট, চিত্রগুলো ইম্পর্টেন্ট। অমরার ক্ষেত্রে তো বললামই, অমরার সেটা হচ্ছে অমরার গুরুত্ব বজ্র নিষ্কাশনে বা পুষ্টি সরবরাহে। তবে এখানে নিষেধ চলে আসছে, এখানে নিষেধ হবে না, এটা হবে নিষেধ। ঠিক আছে, নিষেধটা ইম্পর্টেন্ট। এটা আমাদের লাস্ট অধ্যায়, জীবের বংশগতি ও বিবর্তন। কেন লাস্ট অধ্যায়, লাস্টে আরেকটা অধ্যায় আছে, বাট ওইটা আপনারা নিজেরা পড়তে পারবেন। ঠিক আছে, এখান থেকে শুরুতে ভাই ডারউইনের মতবাদ আছে, তো এখানে আপনার ডারউইনের মতবাদ থেকে টপিক গুলা কি কি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য রিভিশন দিবেন। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, জীবন সংগ্রাম এবং প্রকরণ, যোগ্যতমের জয় জয়কার, এই টপিক গুলা সিকিউর জন্য রিভিশন দিবেন। এখান থেকে গতে কি টাইপের প্রশ্ন আসতে পারে, গতে কি টাইপের প্রশ্ন আসতে পারে দেখে নিবেন। ওকে, তারপরে বিবর্তনের প্রমাণ সমূহ, এখান থেকে অঙ্গ সাংস্থানিক প্রমাণ এবং জীবাশ্ম বা ফসিল সংক্রান্ত প্রমাণ, এই দুইটা টপিক একটু দেখবেন ভালোভাবে সিকিউর জন্য। তো আর বংশগতি যে পার্টটা আছে, বিবর্তন তো আমরা শেষ করলাম, এই চ্যাপ্টারের নাম কিন্তু বংশগতি ও বিবর্তন। সো এই বংশগতি পার্ট থেকে ডিএনএ এর গঠন 100% ইম্পর্টেন্ট। লিঙ্গ নির্ধারণের নীতি, ঠিক আছে, এটা একটু পড়ে নেবেন। আর টিপস হইলো যে বিবর্তনের প্রশ্নের উত্তর দেওয়ার সময়
প্রকরণ আর যোগ্যতমের জয় জয়কার এই শব্দগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর ডারউইনের ধাপগুলো সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবেন, তাইলেই হবে ইনশাল্লাহ। ওকে, আর এই চ্যাপ্টারটা পুরো পিডিএফ যেহেতু দিয়ে দিব আমরা, সো পিডিএফটা পেয়ে যাবেন, পড়ে নেবেন পুরোটা। তো ইনশাল্লাহ আশা করতেছি সবার পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই সিকিউ সলভ করার আগে যখন আপনি অধ্যায়ের বেসিকটা পড়বেন, তখন অবশ্যই এই ভিডিওটা দেখে কি কি টপিকগুলা সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিগত বছর বারবার প্রশ্ন আসছে, ওই টপিকগুলা বারবার বেশি বেশি পড়বেন। পুরো বইটাই পড়বেন, কারণ পুরো বইটাই ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ আসবে, এসকিউ আসবে। সো ক নাম্বার প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু সিকিউর জন্য এই টপিকগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলা কোনোভাবেই মিস করা যাবে না আপনাদের পরীক্ষার জন্য। অনেক অনেক দোয়া রইল, এটা শেষ পরীক্ষা। তো কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ পরীক্ষাটা সুন্দর মতো দেন ইনশাল্লাহ। কলেজ অ্যাডমিশনের যে কোনো প্রবলেম কিংবা ইন্টারমিডিয়েটের যে কোনো প্রবলেম বা যে কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ দেখা হবে।